চোখের সামনে প্রিয় মানুষটাকে অন্যের হতে দেখা কি খুব কঠিন কাজ? এই যে মারওয়া দেখছে জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসার মানুষকে তার চোখের সামনেই অন্যের হতে দেখছে। মেনে নিতে হচ্ছে হাসি মুখে সবটা। শুধু তাই না, বরযাত্রী হিসেবেও এসেছে সে। মাহিরের সাথে তার সম্পর্ক 2 বছরের। মাহির সম্পর্কে মারওয়ার খালাতো ভাই। মারওয়া যখন 17 বছরে তখন মাহির তাকে প্রপোজ করেছে। প্রথম প্রথম না করলেও অবচেতন মন শেষ পর্যন্ত মাহিরের কাছে হার মানল। মারওয়া মাহিরের দিকে তাকিয়ে আছে। যে হাসিটা মারওয়ার সবচেয়ে পছন্দ ছিল সেই হাসিটা আজ তার বুকে বিঁধছে। 2 দিন আগেই মারওয়ার খালা জুলিয়া তার মা জুইয়ের কাছে ফোন দিয়ে মেয়ে দেখতে যাওয়ার কথা বলেছে। মারওয়ার কানে এখনও যেন বাজছে খালার কথাগুলো। জানিস জুই, মাহির একটা মেয়েকে পছন্দ করে, 3 বছরের সম্পর্ক ওদের। আজই আমাকে জানিয়েছে ও 2 দিনের ভেতর বিয়ে করতে চায়। এমন তাড়াহুড়ো করে কি করি বলতো? মারওয়া তখন নিজের ঘরে থেকে মায়ের ঘরের দিকে আসছিল। জুই বেগম ফোন লাউড স্পিকার রেখেই কথা বলছিল। দরজার সামনে থমকে দাঁড়িয়ে গিয়েছিল সে, যেন পুরো শরীরটা পাথর হয়ে গেছে। এক পা সামনে দেওয়ার মতো সাহসও যেন আর ছিল না তার। শ্বাসটাও কেমন যেন আটকে গেছে। 3 বছরের সম্পর্ক। মারওয়ার সাথে তো মাহিরের 2 বছরের সম্পর্ক। তাহলে মাহিরের আগে থেকেই আরও একটা সম্পর্ক ছিল। আর কিছু ভাবতে পারে না মারওয়া। দৌড়ে নিজের রুমে যেয়ে বালিশের পাশ থেকে ফোন নিয়ে মাহিরকে ফোন দিল সে। মনটা খুব করে চাইছে সব কিছু মিথ্যা হোক। 1বার 2বার 3বার, পরপর 10বার ফোন করার পরও মাহির ফোনটা ধরল না। এবার আর মারওয়ার চোখ বাদ মানল না। ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল। 2 বছরের ভালোবাসা, আস্থা, সব কিছুই মারওয়ার একার ছিল। মাহি শুধু তার সাথে ছলনা করেছে। তার এই সম্পর্কে না ছিল ভালোবাসা আর না ছিল কোনো টান। মারওয়া আবারও ফোন দিল, কিন্তু 12বারেও ফোন ধরল না মারওয়া আর ফোন দিল না। চুপচাপ ফোনটা বুকে চেপে বসে রইল। বিয়ের আগের দিন সকালে মা যখন খালার বাসায় যাওয়ার কথা বলল, বিনা বাক্যে তৈরি হয়েছিল সেও দেখতে চাই কোন ভাগ্যবতী তার ভালোবাসার মানুষটাকে পেতে চলেছে। খালার বাসায় যখন প্রবেশ করলো তখন মাহির হেসে হেসে কথা বলছে তারই এক বন্ধুর সাথে। মারওয়াকে দেখে তার মুখের হাসি মুছে গেছে। চোখে মুখে ভর করেছে এক অস্বস্তি। হয়তো ভাবেনি যে মারওয়া তার বিয়ের কথা শুনেও আসবে। মারওয়া মাহিরের সাথে কোনো কথা না বলে খালার কাছে চলে গেল। জুলিয়া বেগম মারওয়াকে জড়িয়ে ধরে বলল, তুই এসে গেছিস মা, আয় বস। ইতোমধ্যে বইয়ের জন্য সকল কেনাকাটা করা শেষ হয়ে গেছে। নিজের কাছে বসিয়ে বইয়ের জন্য কেনা সকল জিনিস একটা একটা করে দেখালো। বুক ফেটে যাচ্ছে, তবুও হাসি মুখে দেখছে। হঠাৎ জুলিয়া বেগম বিয়ের শাড়িটা মারওয়ার গায়ে দিল। জুলিয়া বেগম এমন কাজে হকচকালো মারওয়া। কি করছো খালামণি? দেখছি শাড়িটায় তোকে কেমন লাগছে। মাহির যে মেয়েটাকে পছন্দ করেছে, ওর গায়ের রংটা একদম তোর মতো, জানিস? মারওয়া দীর্ঘশ্বাসটা লুকিয়ে মুচকি হাসল। রাতে একটু চেষ্টা করেছিল মাহিরের সাথে কথা বলতে, কিন্তু সে মারওয়াকে পুরো দমে এড়িয়ে গেছে। মাহিরের পাশে লাল টুকটুকে শাড়ি পরে বসে আছে একটা মেয়ে। লম্বা ঘোমটায় তার মুখটা ঢাকা। তবুও মারওয়ার মনে হচ্ছে মেয়েটা লাজুক হাসছে। অবশেষে কবুল বলার পর্ব এলো। মারওয়া একধানে মাহিরের দিকে তাকিয়ে আছে। আর মাত্র কিছু সময়। কবুল বলার সময় মাহির একবার চোখ তুলে মারওয়ার দিকে তাকায়। মারওয়া ভরকালো না, চোখ ফেরালো না, শুধু ছলো চোখে তাকিয়ে থাকলো। 3 কবুলের মাধ্যমে বাধা পড়ল 2টি মানুষ। শুরু হতে যাচ্ছে তাদের নতুন পথের সূচনা। সবার মুখে হাসির ফোয়ারা। অথচ পাশেই একটা মেয়ের হৃদয় পুড়ে খাঁক হয়ে যাচ্ছে। সেটা কেউ টের পেল না। মাহিরের কবুল বলার সাথে সাথে মারওয়ারের মনে হলো তার আশেপাশে সব শব্দ, সব কোলাহল যেন থমকে গেছে। সে শুধু নিজের বুকের ধুকপুক শব্দটা শুনতে পাচ্ছিল। সে ধীরে ধীরে যেন এক গভীর শূন্যতায় ডুবে যাচ্ছে। সে চোখ বন্ধ করে ফেলল। তার চোখের কোণ বেয়ে একটা উষ্ণ জলের ধারা গড়িয়ে পড়ল। সে দ্রুত হাতে উল্টো পিঠ দিয়ে মুছে নিল। বিয়ের পর যখন সবাই নবদম্পতির দিকে এগিয়ে গেল তখন জুই বেগম মারওয়ার পাশে এসে দাঁড়ালেন। কি রে মা, তোর মন খারাপ নাকি? মারওয়া জোর করে হাসল। না, মার শরীরটা একটু কেমন যেন লাগছে। ও, বস তাহলে এক জায়গায়।
তার দরকার নেই মা, ঠিক আছি আমি। সন্ধ্যার কিছুক্ষণ আগেই বউ নিয়ে মাহির সহ সকল বরযাত্রী ফিরল। এখন বউবরণ চলছে। মারুয়া চোখ তুলে তাকালো। এই জায়গায় তো তার থাকার কথা ছিল। মারুয়া আর এখানে থাকতে পারল না, দৌড়ে ছাদে চলে গেল। মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। জোরে কান্না করলে কেউ শুনে ফেলতে পারে। প্রকৃতি যেন আজ মারুয়ার সঙ্গ দিল। হঠাৎ ঝরঝর করে ঝুম বৃষ্টি নামলো। মারুয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন তার ভিতরের কষ্টগুলোকে আরও বাড়িয়ে দিল। মারুয়া চিৎকার করে কেঁদে উঠল। কেন করলে মাহির? কেন এমন অভিনয় করে? কেন এমন দহনে পোড়ালে? কেন একটু ভালোবাসলে না বলো? বৃষ্টির শব্দে তার কান্নার আওয়াজ ঢাকা পড়ে গেল। সে চোখ বন্ধ করে বৃষ্টির ছাট নিজের মুখে অনুভব করল। আচ্ছা, এই বৃষ্টির পানি কি তার ভিতরের কষ্টগুলো কমাতে পারে না? রাতেই বাসায় ফিরে আসে মারুয়া। জুই বেগম কিছুতেই আসতে চাইছিল না। একমাত্র ভাগিনার বিয়ে ছেড়ে কি এখনই যাওয়া যায়? তবে মেয়ের জেদের কাছে হার মেনে অবশেষে বাসায় ফিরে আসে। বাসায় ফিরেই মারুয়া নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল। তারপর বিছানায় ধপ করে শুয়ে পড়ল। তবে নিদারুণ যন্ত্রণার এই রাত কি সহজে কাটে? নিঃশব্দ রাতটাকে অদ্ভুত রকম দীর্ঘ মনে হচ্ছে মারুয়ার কাছে। বিছানায় শুয়ে থাকলেও ঘুম তার চোখে কিছুতেই আসছিল না। অন্ধকার ঘরে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। বাতাসে জানালার পর্দা হালকা দুলছে। বাইরের রাস্তার দূর থেকে কোনো গাড়ির হর্ন ভেসে আসছে। সবই কেমন যেন নিষ্ঠুর হয়ে উঠেছে তার কাছে। স্মৃতিতে ভেসে ওঠে মাহিরের সাথে কাটানো সময়গুলো। মাহিরের সাথে হাঁটতে হাঁটতে বলা কথা, মাহিরের মন মাতানো হাসি। মারুয়া মাঝে মাঝে ভাবতো, পুরুষ মানুষের হাসি এত সুন্দর কিভাবে হয়? এইসব মুহূর্তগুলো আজ অপ্রাসঙ্গিক, নিষ্ঠুর ঠেকছে তার কাছে। হঠাৎই বুকের মধ্যে ভীষণ যন্ত্রণা অনুভব করলো মারুয়া, যেন কেউ পাথর বসিয়ে রেখেছে। কাঁপতে কাঁপতে উঠে বসলো বিছানায়। তারপর ধীরে ধীরে টেবিলের উপর থেকে পানির গ্লাস দিয়ে পানি পান করলো। মারুয়ার মনে প্রশ্ন জাগলো, মাহির হঠাৎ কেন করলো এমন? এই উত্তর শুধু একজনই দিতে পারবে, মাহিরের বন্ধু ইফতি। ওদের এই সম্পর্কের কথা শুধু সেই জানতো। তার কাছেই জিজ্ঞেস করা যাক, হয়তো সেই কিছু জানবে। এটা ভেবেই ইফতির নাম্বার খুঁজে ডায়াল করলো। হ্যালো ভাইয়া। হ্যাঁ মারোয়া, বলো। আমি কিছু জানতে চাই। মারুয়ার কণ্ঠ ভেজা। ইফতি দীর্ঘশ্বাস ছাড়ল। সে জানে মারুয়া মাহিরের জন্য কতটা পাগল। মাহির এটা কেন করলো ভাইয়া? ওর সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু ও আমার সাথে কথাটা পর্যন্ত বললো না। কথা আটকে আসে মারুয়ার। কিছু সময় নিয়ে ইফতি বলতে শুরু করলো। আসলে ইভা মানে মাহিরের বউয়ের আগের প্রেমিকা ছিল। ইভার সাথে কিছু কারণবশত ব্রেকআপ হয়ে যায়। কী কারণে ব্রেকআপ হয়েছিল সেটা মাহির বলেনি। তারপর? কিছুদিন পর তোমার ছবি দেখিয়ে আমাকে বলল তোমাকে পছন্দ করে, আর তুমি ওর কাজিন হও। আমি ওকে নিষেধ করেছিলাম এটা না করতে, কিন্তু ও বলেছিল সত্যি তোমাকে ভালোবাসে, তাই আমি আর কিছু বলিনি। মারুয়া কোনো রকম কান্না আটকে বলল, ওর জীবনে আবার ইভা আসলো কি করে? ওর আগে থেকে ইভার প্রতি দুর্বলতা ছিল। সপ্তাহখানেক আগে এসে মাহিরের হাত পা ধরে কান্নাকাটি করে মাপ চায়, আর সারা জীবন একসাথে থাকবে বলে বিয়ের কথা বলে। আর এতেই ও গলে যায়, বিয়ে করে ফেলে। তাহলে এই 2 বছর শুধু ও আমায় ব্যবহার করেছে নিজের প্রেমিকাকে ভুলতে। যখন আবার প্রেমিকা ফিরে এসছে তখন আবার ছুঁড়ে মারলো আমায়। আর আমিও বা কেমন এতদিনের অভিনয় আমি বুঝতেই পারলাম না। একটা কথা বলি মারোয়া, যা হওয়ার তা হয়ে গেছে। অতীতকে ভুলতে শেখো, নিজের জীবনকে নতুন করে সাজিয়ে নাও। মারুয়া আর কিছু না বলে ফোন কেটে দিল। ফোন কেটে দেওয়ার পর একেবারে নিঃশব্দে বসে রইল মারুয়া। চারপাশের নিস্তব্ধতা, কিন্তু তার মাথার ভিতর এক একটা শব্দ যেন বিস্ফোরণের মতো ঘুরে ধাক্কা দিচ্ছে। ব্যবহার করেছে, অভিনয় করেছে, ছুঁড়ে ফেলেছে, বুঝতেই পারলাম না। একজন যখন অন্তর্দহনে পুড়ছে, ঠিক অপর পাশের ব্যক্তি অন্য নারীর ভালোবাসায় পুড়ছে। এই ব্যক্তির মধ্যে কোনো অনুশোচনা নেই। কে বলবে এই লোক এক মেয়ের হৃদয় ভেঙেছে খুব জঘন্যভাবে? সে মত্ত তার নতুন জীবন শুরু করতে। মারুয়ার কষ্ট, তার চোখের পানি, কোনো কিছুই মাহিরকে স্পর্শ করছে না। মারুয়ার এই হঠাৎ উদাসীনতা নজরে আসলো মারুয়ার বাবা মায়ের ও। মারুয়ার বাবা হাজার চেষ্টা করার পরও মেয়ে কিসে কষ্ট পাচ্ছে সেটা বুঝতে পারল না। তবে এটা বুঝেছে যে মেয়ে কোনো কারণে অনেক বেশি কষ্ট পেয়েছে। এ বিষয় নিয়ে
তারা আর ঘাটল না। মারুয়াকে সময় দিল যাতে নিজেকে গুছিয়ে নিতে পারে। মারুয়া এখন নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। মাহিরকে তো সে কোনো দিনও পাবে না, তবে শুধু শুধু নিজেকে আর কত কষ্ট দেবে। ধীরে ধীরে দিন কাটতে লাগলো। মারুয়ার ভিতরের ক্ষত শুকাতে অনেকটা সময় লাগলো। প্রথমে সে ভেবেছিল এর প্রতিশোধ নেবে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারল মাহিরের মতো একজন প্রতারকের জন্য নিজের জীবন নষ্ট করা অর্থহীন। সে এখন সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে, কখনো বই পড়ে, কখনো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, আবার কখনো মায়ের কাজে সাহায্য করে। মাঝখানে মেয়েটার যে কী হয়েছিল সেটাই ভেবে পায় না জুই বেগম। এখন আবার মেয়েকে আগের মতো উৎফুল্ল দেখে শান্ত হয় তার মন। ইদানিং বেশ কয়েকটা বিয়ের প্রস্তাব আসছে মারুয়ার জন্য। আগেও আসতো, তবে মাহিরের অপেক্ষা করার জন্য এটা সেটা বাহানায় নিষেধ করে দিত। তবে এবার আর সেটা করলো না। মাকে বলে দিয়েছে তার পছন্দের যে কোনো ছেলেকেই সে বিয়ে করতে রাজি। একদিন খেতে খেতে মারুয়ার বাবা বলে, তোর জন্য একটা ভালো প্রস্তাব পেয়েছি। তোর কোনো সমস্যা নেই তো মা? আমার কোনো সমস্যা নেই বাবা, তোমার পছন্দ হলেই হবে। বলে খাওয়া শেষ করে ছাদের দিকে গেল। এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে আছে মারুয়া। আকাশের হালকা মেঘের ফাঁকে ফাঁকে চাঁদটা উঁকি মারছে, দু একটা তারাও দেখা যাচ্ছে। সব মিলিয়ে আকাশটা মোহনীয় লাগছে। এখন আর মাহিরের কথা মনে পড়লে তেমন একটা কষ্ট লাগে না, শুধু কোথাও একটা শূন্যতা কাজ করে। মাহিরের বর্তমান কোনো খবরই তার জানা নেই। তার মা যখন জুলিয়া বেগমের সাথে কথা বলে তখন সে ধারে কাছেও থাকে না। কি দরকার শুকিয়ে আসা ক্ষতগুলোকে তাজা করার? আজ মারুয়াকে দেখতে আসবে পাত্রপক্ষ। অনেকগুলো প্রস্তাবের মাঝে এই প্রস্তাবটায় ভালো লেগেছে তার বাবা মায়ের। জুই বেগম ভোর থেকে ব্যস্ত, সকাল থেকে কত শত কাজ, ঘরদোর পরিষ্কার করা, ভালো ভালো রান্না করা, আর মারুয়াকে সাজানো। মারুয়া অবশ্য এসব নিয়ে তেমন মাথা ঘামাচ্ছে না। সে এখন নিজেকে বেশ শান্ত আর স্থির রাখতে শিখেছে। বিকেল গড়াতেই ছেলেপক্ষ চলে এলো। ছেলের নাম মিশাম। তার বাবা নেই, শুধু মা আর একমাত্র ছোট বোন। এই নিয়েই তার পরিবার। সে একটা স্বনামধন্য আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থায় একজন ঊর্ধ্বতন সফটওয়্যার প্রকৌশলী হিসেবে নিযুক্ত, যার কারণে তাকে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হয়। মারুয়াকে ড্রয়িং রুমে আনা হলো। সে মাথা নিচু করে বসেছে, তার বুক দুরু দুরু করছে। তবে কেন করছে সেটা বুঝতে পারছে না। হয়তো প্রথমবার কোনো ছেলেপক্ষের সামনে বসেছে, তাই এমন লাগছে। মিশাম মারুয়াকে দেখলো, আর মারুয়াও আর চোখে একবার মিশামের দিকে তাকালো। প্রথম দেখাতেই মারুয়ার মনে হলো ছেলেটা বেশ সুদর্শন। এই প্রথম কোনো ছেলেকে দেখে মনে হচ্ছে মাহিমের থেকে সুন্দর। ছেলেপক্ষ চলে গেছে অনেকক্ষণ আগেই। তারা মারুয়াকে অনেক পছন্দ করেছে। মারুয়ার বাবা মাও বলে দিয়েছে এই বিয়েতে তারা রাজি। অবশেষে ঠিক হলো এই শুক্রবারেই তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। বিয়ের দিন ঘনিয়ে আসছে, সেই সাথে বিয়ের আয়োজন শুরু হয়ে গেল পুরো দমে। জুই বেগম এবং মারুয়ার বাবা দুজনেই খুব খুশি। তাদের স্বপ্ন ছিল মেয়ের একটা ভালো ঘরে বিয়ে দেওয়ার, আর মিশামের মতো ছেলেকে নিজের মেয়ে জামাই হিসেবে পেয়ে অনেক খুশি তারা। বিয়ের শপিং, আত্মীয় স্বজনের খবর দেওয়া আর অনুষ্ঠানের পরিকল্পনায় দিনগুলো দ্রুত কেটে যেতে লাগলো। ইদানিং মিশামের সাথে টুকটাক কথা হয় মারুয়ার। এই স্বল্প পরিচয়ে মিশামের ব্যক্তিত্ব, গাম্ভীর্যতা আর বুদ্ধিমত্তা তাকে মুগ্ধ করেছে। বিয়ের দিন ঘনিয়ে এলো। সারা বাড়িতে উৎসবের আমেজ। ঝলমলে আলোয় সেজে উঠেছে বাড়িটা। আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের ভিড়ে মুখরিত চারপাশ। মারুয়াকে বধূবেশে সাজানো হলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর ভাবে, এভাবে সাজার স্বপ্ন সে বহুবার দেখেছে। আজ সে সত্যি বউ সেজেছে, তবে মানুষটা আর সেই স্বপ্নের মানুষ না। মারুয়ার মনে ভেসে আসে মাহিরের বিয়ের দিন। কত কষ্টই না সে পেয়েছিল। এসব ভাবতে ভাবতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তখনই কানে গুঞ্জন ভেসে আসে, বর এসেছে, বর এসেছে। মারুয়ার বুক আবারও ধুকপুক করছে, কিন্তু এমনটা কেন হচ্ছে সে বুঝতে পারছে না। হয়তো নতুন একটা সম্পর্কে বাধা পড়বে তাই। মারুয়াকে মিশামের পাশে বসানো হলো। সে মাথা নিচু করে বসে আছে। চোখ তুলে সামনে তাকাতেই কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা মাহিরের দিকে চোখ গেল তার। মাহির তার স্ত্রীর হাত ধরে দাঁড়িয়ে আছে আর কিছু একটা বলে হাসছে।
তাদের একসাথে দেখে এবার মারওয়ার কোনো খারাপ লাগছে না, আর না কোনো কষ্ট হচ্ছে। তাদের হাসি দেখে মারওয়াও হেসে মিশামের দিকে তাকায়। মিশাম মারওয়ার দিকেই তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিল মারওয়া। তাকে লজ্জা পেতে দেখে মিশাম মুচকি হাসে। কিছুক্ষণ পর কাজী এসে বিয়ে সম্পন্ন করলো। কাজী দুয়ার পর আত্মীয় স্বজনের কলরব আর মিষ্টি কোলাহলে ভরে ওঠে চারপাশ। সবাই নবদম্পতিকে ঘিরে ধরল, ছবি তুলল। বিয়ের সকল আনুষ্ঠানিকতার শেষে এলো বিদায়ের পর্ব। মারওয়ার মনটা ভারী হয়ে উঠল। যে বাড়িতে সে বড় হয়েছে, যেখানে তার প্রতিটা স্মৃতি জড়িয়ে আছে, সেই বাড়ির ছেড়ে চলে যেতে হবে। মা বাবার হাত ধরে হাউমাউ করে কেঁদে উঠল সে। জুই বেগম মেয়েকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন। বাবা মারওয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার চোখেও জল। গাড়িতে বসে যতদূর পর্যন্ত নিজের বাবা মাকে দেখা যাচ্ছিল ততক্ষণ জানালা দিয়ে তাকিয়েছিল সে। মিশাম বিভিন্নভাবে বুঝিয়ে তার কান্না থামায়। প্রায় 1.5 ঘন্টা জার্নির পর মিশামের বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো। মিশামের মা বরণ করে একমাত্র পুত্রবধূকে ঘরে তুললেন। মিশামের ঘরে বসে আছে মারওয়া। কিছুক্ষণ আগেই তার একমাত্র ননদ মানহা তাকে এই ঘরে বসিয়ে দিয়ে গেছে। খুবই মিষ্টি একটা মেয়ে। এইটুকু সময়ের মধ্যে মারওয়ার সাথে একদম ভাব হয়ে গেছে। মারওয়া এদিক ওদিক তাকিয়ে মিশামের ঘরটা দেখছে। বেশ বড়সড় আর গোছালো একটা রুম। ক্যান্ডেল লাইট দিয়ে সাজানোর কারণে আরও বেশি সুন্দর লাগছে। দরজা খোলার শব্দে মারওয়া নড়ে চড়ে বসলো। মিশাম দরজা আটকে বিছানার দিকে তাকালো। সেখানে বসা তার সদ্য বিবাহিত স্ত্রী। মারওয়াকে দেখে মিশামের মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে এসে মারওয়ার পাশে বসলো। সারাদিন অনেক ধকল গেছে তোমার, এখন নিশ্চয় ক্লান্ত? না, তেমন কিছু না। মিশাম বুঝতে পারল মারওয়া নার্ভাস। সে উঠে কাবার থেকে একটা শাড়ি এনে মারওয়াকে দিল। যাও ফ্রেশ হয়ে নাও, আমি বাইরে আছি। মারওয়া শাড়িটা হাতে নিল। আকাশি রঙের একটা শাড়ি। প্রায় 20 মিনিট পরে মারওয়া ওয়াশরুম থেকে বের হলো। তার দিকে তাকিয়ে মিশাম থমকে গেল। আকাশি রঙা শাড়িতে মারওয়াকে দেখে মনে হয়েছিল এক টুকরো নীল আকাশ যেন নেমে এসেছে মিশামের ঘরে। মিশামকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে মারওয়ার লজ্জা লাগছে। আপনি ঠিক আছেন মিশাম? মারওয়ার গলার স্বরে ধ্যান ভাঙে মিশামের। সেও খানিকটা লজ্জা পেল। মিশাম একটু হেসে গলা খাকারি দিয়ে নিজের অপ্রস্তুত অবস্থাটা আড়াল করতে চাইল। হ্যাঁ, আমি ঠিক আছি। তাদের মধ্যে কিছুক্ষণের নীরবতা নেমে আসে। তোমায় কিছু বলার আছে আমার, মারওয়া। বলুন। মারওয়ার দিকে তাকিয়ে মিশাম একটু ইতস্তত করে বলল, আসলে আমার কাজ সম্পর্কে তো তুমি সবই জানো। কাজের খাতিরে আমাকে প্রায়শই দেহের বাইরে থাকতে হয়। হয়তো মাসে পুরো মাসও থাকা লাগতে পারে। তুমি মানিয়ে নিতে পারবে তো? আমার তো কোনো সমস্যা নেই। তাছাড়া মা আর মানহা তো এখানে আছেই। মিশাম মৃদু হাসল। মারওয়ার মুখে এমন একটা সহজ সরল উত্তর শুনে কিছুটা স্বস্তি পেল। এরপর তাদের মধ্যে কিছুক্ষণ টুকটাক কথা হলো। মিশাম তার কাজের কিছু অভিজ্ঞতা আর দেশের বাইরের কিছু মজার গল্প বলল, আর মারওয়া মনোযোগ দিয়ে শুনল। তাদের মধ্যে একটা স্বচ্ছন্দ সম্পর্ক তৈরি হতে শুরু করলো। মারওয়াও এখন মিশামের সাথে স্বাভাবিক হতে শুরু করেছে। সে তার নিজের ভালো লাগা, শখ সব কিছু নিয়েই গল্প করলো মিশামের সাথে। গল্পের ফাঁকে মিশামের দিকে দৃষ্টি গেল তার। মিশাম মুগ্ধ দৃষ্টিতে তারই দিকে তাকালো। মারওয়ার কথা থামতেই মিশাম বলল, রাত অনেক হয়েছে মারওয়া, এখন ঘুমানো দরকার। মারওয়া মুচকি হেসে সম্মতি জানালো। মিশাম উঠতে যেও বসে মারওয়ার দিকে একটু ঝুঁকলো। আরেকটা কথা, আমার ঘরে নীল আকাশ নামিয়ে আনার জন্য ধন্যবাদ। মিশাম দুষ্টু হাসি হেসে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মারওয়া লজ্জা পেয়ে হাসলো। এই মানুষটা তাকে এতটাই স্বাচ্ছন্দ্য অনুভব করাচ্ছে যে মনে হচ্ছে যেন কতদিনের চেনা। বাইরে চাঁদের আলো ফিকে হয়ে আসছিল, আর ভিতরে দুটি নতুন মন একে অপরের কাছাকাছি আসছিল। নতুন এক জীবনের স্বপ্ন বুনে। ভোরের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। মৃদু রোদের ছায়া পড়ে আছে মারওয়ার মুখে। সে এখনও ঘুমিয়ে আছে। ঘুমটা একটু হালকা হয়ে আসে তার। হাত পা নাড়তে যেয়ে বুঝতে পারে কারো বাহুবন্ধনে আবদ্ধ। পিটপিট করে চোখ পেলতেই মিশামের মুখটা সামনে ভেসে উঠল। শান্ত মুখে একটা কোমল হাসি লেগে আছে।
তাকে এমন নিষ্পাপ দেখাচ্ছিল যে মারুয়ার ইচ্ছে হলো ছুঁয়ে দেখতে, তবে নিজেকে সামলে নিল। মারুয়া মিশামের বাহু থেকে আলতো করে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলো, কিন্তু মিশামের ঘুম এতটাই গভীর ছিল যে সে টেরই পেল না। মারুয়া ধীরে ধীরে উঠে বসলো, জানালার পাশে গিয়ে পর্দাটা সামান্য সরিয়ে বাইরে তাকালো। চোখে পড়ল চারপাশে একটা অদ্ভুত শান্তি, গাছে গাছে পাখিদের কলকাকলি, চারিদিকে ছড়িয়ে পড়া আলো, আর আকাশটা যেন আজ একটু বেশিই নীল। সে ধীরে ধীরে মনে করতে লাগলো গত রাতের প্রতিটা মুহূর্ত, আর নিজে নিজে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। মারুয়ার ঠোঁটে একটা লাজুক হাসি খেলে গেল। এত অচেনা একটা মানুষ, অথচ কত আপন মনে হচ্ছে তাকে। সে নিজেই অবাক হয় নিজের অনুভবে। পিছন থেকে হঠাৎই মিশামের ঘুম জড়ালো কণ্ঠস্বর ভেসে এলো। এই সকলটা কত সুন্দর, তাই না? তবে তুমি ছাড়া অতটা নয়। মারুয়া চমকে ঘুরে তাকালো। মিশাম উঠে বসেছে, চুলগুলো এলোমেলো, চোখে ঘুমের ছাপ আর মুখে সেই পাগল করা হাসি। মিশাম ধীরে এসে জানালার পাশে দাঁড়ালো, মারুয়ার পাশে। চলো, আজকে আমি নিজ হাতে সবার জন্য ব্রেকফাস্ট বানাবো। মারুয়া অবাক হয়ে তাকায় মিশামের দিকে। আপনি রান্নাও পারেন? হ্যাঁ ম্যাডাম, মানহাতে বলে আমি নাকি দারুণ রাঁধুনি। বলে হাসলো মিশাম। মিশাম অ্যাপ্রন পরে রান্না করছে, একদম প্রফেশনাল কুকের মতো। মানহা চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে। তাদের কাছে এগুলো কোনো ব্যাপার না। মিশাম প্রায়ই তাদের জন্য রান্না করে। তো ভাইয়া, আজ কি বানাচ্ছ? মিশাম প্যানে বাটার ছড়িয়ে দিতে দিতে চোখ না তুলেই বলল, আজ হচ্ছে মিসাম স্পেশাল ডে। মেনুতে আছে এগ মায়ো স্যান্ডউইচ, হানি বাটার টোস্ট, আর একসাথে এক গ্লাস ফ্রেশ জুস। মানহা অবাক হয়ে তাকালো, তারপর ভ্রু কুঁচকে বলল, এই নাস্তা কি তোমার বইয়ের জন্য এক্সক্লুসিভলি প্ল্যান করা নাকি? মিশাম মুখে কৃত্রিম গম্ভীরতা এনে বলল, অবশ্যই এক্সক্লুসিভ, নতুন বউ তো, স্পেশাল ট্রিট দরকার। মানহা হেসে ফেলল। তবে আর কি, তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো, আমি দেখি আপু আসছে নাকি। আপুটা আবার কে? ওহ, তোমাকে তো বলাই হয়নি। আমি তোমার বউকে ভাবি টাবি ডাকতে পারবো না, আপুই ডাকবো। তোমার বউ অনুমতি দিয়েছে। বলেই কিচেন থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গেল। মিশাম মাথা নেড়ে স্যান্ডউইচ বানানোর কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর মারুয়াকে দেখা গেল সিঁড়ি দিয়ে নামতে। তাকে দেখেই মানহা জড়িয়ে ধরল। আপু, তুমি এসেছো? আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। মারুয়াও মানহাকে জড়িয়ে ধরে বলল, এই তো এসে গেছি, কিন্তু মা কোথায়? মা এখানেই ছিল, একটু আগে নিজের ঘরে গেছে। ও আচ্ছা। মিশাম এক এক করে সকলের প্লেট টেবিলে সাজিয়ে রাখল। ততক্ষণে মিশামের মাও ডাইনিংয়ে চলে এসেছে। মারুয়া তাকে দেখেই সালাম দিল। সেও হাসি মুখে মারুয়ার সালামে জবাব দিল। সবাই একসাথে টেবিলে বসেছে নাস্তা করতে। মিশামের এক পাশে তার মা আর অন্য পাশে মারুয়া বসেছে, আর মারুয়ার পাশে চেয়ারে মানহা। মিশাম একে একে সবাইকে একটু করে খাইয়ে দেয়। যখন মারুয়ার মুখে খাবার তুলে দেয় তখন সে লজ্জায় লাল হয়ে গেছে। শাশুড়ির সামনে এভাবে খাবার খাইয়ে দেওয়ায় সে ভীষণ লজ্জা পায়। তবে ভালো লেগেছে একটা ব্যাপার ভেবে, যে কতজন মানুষ এভাবে সবার সামনে বউকে প্রায়োরিটি দিতে পারে। খাবার শেষে মিশাম সবার প্লেট গুছিয়ে কিচেনে গেল। মারুয়া তার কাজে সাহায্য করতে চাইলে তার শাশুড়ি নিষেধ করে। মারুয়া নিজের শাশুড়ি মায়ের সাথে গল্প করছে আর তার মাথায় তেল দিয়ে দিয়েছে। তখনই মানহা এসে নিজের গল্প জুড়ে দেয়। এবার আমার কাজের দায়িত্ব তুমিই নিয়ে নিলে আপু, আজ থেকে আমার ছুটি। মারুয়া মানহার কথায় হাসে। হাসি মজায় কেটে যায় প্রায় একটা মাস। এতদিন মিশাম জরুরি কাজে দেশের ভিতরে নিজের অফিস থেকে সকল কাজ করেছে। তাছাড়া অবসর সময় পুরোটা নিজের বাসায় কাটিয়েছে। এটা নতুন নয় মিশামের। বাবার মৃত্যুর পর থেকে মা বোনে যাতে একা না লাগে সেজন্য নিজেকে সাধ্যমতো সময় তাদের দিয়েছে। যতদিন যায় মারুয়া ততই মিশামকে দেখে অবাক হয়। একটা মানুষ এত ভালো কিভাবে হতে পারে। তার প্রতিটা কাজে সাহায্য করে মিশাম। কখন কি প্রয়োজন, কখন কি খেতে ইচ্ছে হয়, সব বলার আগেই যেন সে বুঝে যায়। এবার আর মারুয়ার কোনো আফসোস নেই। এখন মনে হয় মাহিরে চলে যাওয়াতে ভালোই হয়েছে, নয়তো এই মানুষটাকে পেত কীভাবে। মিশাম এখন মারুয়ার জীবনে যেন অবিচ্ছেদ্য এক অংশ হয়ে গেছে।
যাকে একটা মুহূর্তের জন্য না দেখে থাকা যায় না। মাহিরের কাছেও মারুয়া ঠিক তেমন, দুজন দুজনকে ছাড়া কিছুই বলছে না। মানহা তো মাঝে মাঝে খোঁচা মেরে বলেই ফেলে, তুমি এত বউ পাগলা কেন ভাইয়া? প্রত্যুত্তরে মিশাম শুধু হাসে। দুপুরের খাবার শেষে গল্প করছিল মারুয়া, তার শাশুড়ি আর মানহা। তিনজনের হাসিতে যেন বাড়ির প্রতি প্রতি কোণায় হাসছে। এমন মুহূর্তে ঘরে প্রবেশ করে মিশাম। মিশাম মারুয়ার দিকে তাকিয়ে বলল, তোমার সাথে একটু কথা বলতে চাই। শাশুড়ি ইশারায় জানিয়ে দিলেন, যাও মা, ওর কথা শোনো। মারুয়া উঠে দাঁড়ালো। মাথার ভিতরটা একটু ভারী লাগছে তার। মিশামের মুখটা এতক্ষণ ঠিক স্বাভাবিক মনে হয়নি। তারা দুজন ধীরে ধীরে ছাদে চলে গেল। ছাদে হালকা বাতাস, দূরে কোনো একটা ঘুড়ি আকাশে উঠছে। মিশাম চুপ করে দাঁড়িয়ে, মারুয়াও চুপ। কিছুক্ষণ সময় নিয়ে মিশাম বলল, কাল আমার যেতে হবে মারুয়া, একটা ইমার্জেন্সি কাজ পড়ে আছে, যেতেই হবে। মারোয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এই মানুষটার অভ্যস্ততা যে তার মনে এত গভীরভাবে জায়গা করে ফেলেছে, কিভাবে থাকবে তাকে ছাড়া? কতদিনের জন্য যাবেন? আশা নিয়ে কথাটা বলল মারোয়া, যদি 2-1 দিনের জন্য হয়। বলা যাচ্ছে না, হয়তো 15-20 দিন বা তার থেকেও বেশি। মারোয়ার আশা ধপ করে নিভে গেল, তবুও নিজেকে শক্ত করল। আমি থাকতে পারবো, সমস্যা নেই, আমি অপেক্ষায় থাকবো আপনার। বলেই আরেকদিকে মুখ ঘোরালো মারোয়া। তার চোখের পানি টলমল করছে, যেন এখনই গড়িয়ে পড়বে। যতই সে মুখে বলুক থাকতে পারবে, কিন্তু সে জানে এটা তার জন্য কতটা কঠিন হবে। মিশাম নিশ্চুপ দাঁড়িয়ে আছে। জরুরি না হলে সে কখনোই যেত না। মারোয়াকে রেখে দূরে থাকা তার জন্যও তো কষ্টদায়ক। আকাশে তখন সূর্যটা একটু ঢলে পড়েছে পশ্চিমে। ছাদের রেলিংয়ের উপর দিয়ে হালকা বাতাস বয়ে যাচ্ছে, আর সেই বাতাসে একসাথে দাঁড়িয়ে থাকা দুই হৃদয়ের নীরব প্রতিজ্ঞা কানে কানে বলে যাচ্ছে। এই দূরত্বটা সাময়িক, তবে সম্পর্কটা চিরন্তন। সন্ধ্যা নামার সাথে সাথেই মিশাম নিজের ব্যাগ গোছানো নিয়ে ব্যস্ত। তার হাতে চুপচাপ এটা ওটা এগিয়ে দিচ্ছে মারুয়া, আর তাদের পাশেই মুখ ভার করে বসে আছে মানহা আর তার মা। প্রতিবার বিদেশে যাওয়ার আগে এই দুইজনের মন খারাপ দেখে যেতে হতো, এবার তাদের দলে আরও একজন যোগ দিল। এসব ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল মিশাম। রাতে আরেক দিকে ফিরে শুয়ে আছে মারুয়া। মিশাম তাকে নিজের দিকে ঘুরিয়ে বুকে জড়িয়ে নেয়। এভাবে মন খারাপ করে থাকলে আমার কি ভালো লাগবে ম্যাডাম? কতগুলো দিনের জন্য দূরে যাচ্ছে, কোথায় বউ বেশি বেশি আদর দিবে তা না, সে আরেক দিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। মিশামের কথায় মারুয়া লজ্জা পেয়ে মিশামের বুকে মুখ লুকালো। সকাল সকাল বাড়িতে বেশ তোড়জোড় শুরু হয়ে গেছে। জামাই চলে যাবে বিধায় মারুয়ার বাবা মাও মিশামের বাসায় চলে এসেছে। মারুয়া আর তার শাশুড়ি রান্নার কাজে ব্যস্ত। মিশামের পছন্দের সকল কিছুই আজ রান্না করছে, আর সেই সাথে নতুন মেহমানদের জন্য। দুপুরের খাবার শেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল মিশাম। গাড়িতে বসে বসে মারুয়ার কথাই ভাবছিল। মেয়েটার মুখের দিকে তাকানোই যাচ্ছিল না। মনে হচ্ছিল এক টুকরো অমাবস্যা নেমে এসেছে। মিশাম চলে যাওয়ার পর মারুয়ার বাবা মাও নিজেদের বাসায় ফিরে গেছে। যেহেতু মিশাম অনেক দিনের জন্য বাইরে থাকবে, তারা মারুয়াকে নিজেদের সাথে নিয়ে যেতে চাইছিল, কিন্তু মারুয়া নিষেধ করে দেয়। এ বাসায় মিশাম না থাকলেও এ বাড়ির প্রতিটা কোণায় মিশামের ছোঁয়া, তার হাসি, তার গন্ধ মিশে আছে। যত দিন যেতে থাকে মারুয়া যেন আরও একাকিত্ব বোধ করে। মিশাম সারা দিন কাজ করে বাসায় আসে, তখন মারুয়াকে অনেক বেশি মিস করে। দুজন মানুষ দুই প্রান্ত থেকে একই শূন্যতায় ঘিরে থাকে। বিকেলের রোদ একটু একটু করে জানালার পর্দায় ছুঁয়ে মেঝেতে ছায়া ফেলছে। সোফার এক কোণে বসে মারুয়া চুপচাপ তাকিয়ে আছে জানালার ফাঁকে দূরের আকাশটার দিকে। তার মনটা যেন গোধূলির মতোই মলিন। সন্ধ্যার দিকে মিশামের ভিডিও কল আসলো। স্ক্রিনে ভেসে উঠল মিশামের মুখ। কি করছে ম্যাডাম? মিশামের হাসি হাসি মুখটা দেখে মারুয়ার মুখেও হাসি ফুটে ওঠে। তেমন কিছু না। তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন বলো তো? মারুয়া কিছু বলে না। মিশাম বুঝতে পারে মারুয়ার মন খারাপ, তাই এটা ওটা বলে হাসানোর চেষ্টা করছে। আচ্ছা শোনো, আমার কাজ প্রায় শেষের দিকে, খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো, এখন আর মন খারাপ করে থেকো না। মিশামের কথায় মারুয়ার মুখে হাসি ফুটে উঠল।
কবে আসবেন? ধরো 5-6 দিনের মধ্যে আসবো। আচ্ছা, খাবার খেয়েছেন? হুম, আমি খেয়ে নিয়েছি। তুমি খেয়েছো? না, খাইনি এখনো। কি বলছো এসব? তাড়াতাড়ি খেয়ে নাও, দেরি করো না। মিশামের কণ্ঠে হালকা বকুনি। মারুয়া হেসে বলল। আচ্ছা, খাচ্ছি। তারা আরও কিছুক্ষণ গল্প করল। মিশাম তার মা আর বোনের খবর নিল। কথা বলতে বলতে মিশাম যখন দেখল মারুয়ার মুখে হাসি ফিরে এসেছে তখন সে ফোন রাখলো। মিশামের সাথে কথা বলার পর মারুয়ার মন বেশ হালকা লাগছে। আর কিছুদিন পরই মিশাম ফিরে আসবে ভাবতেই খুশি লাগছে। মারুয়া রাতের খাবার টেবিলে সাজিয়ে তার শাশুড়ি আর মানহাকে ডেকে আনলো। সবাই গল্প করতে করতে খাবার শেষ করলো। খাবার শেষে মিশামের মা ঘরে যেয়ে দেখে তার ফোন বাজছে। মিশাম ফোন দিয়েছে। হ্যালো মা, কেমন আছো? আমি ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আমি ভালো আছি। মা শোনো, আমার এদিকের কাজ শেষ, কাল দেশে আসছে। সত্যি? মারোয়াকে জানিয়েছিস? না না, ওকে জানাইনি। তুমি কিছু বলো না। আচ্ছা, সাবধানে আসিস বাবা। আর হ্যাঁ, মানহাকেও বলো না, ওর যে অবস্থা, একটা কথা পেটে রাখতে পারে না। আচ্ছা, বলবো না ওদের। ফোন কেটে হাসতে থাকে মিশামের মা মনে মনে। বলে পাগল ছেলে আমার। আজ বিকেল থেকেই বৃষ্টি। হঠাৎ এমন বৃষ্টি কেউই আশা করেছিল না। বৃষ্টি দেখার সাথে সাথে মারুয়া আর মানহা ছাদে দৌড় দিল। আজ তারা ভিজবে। এদিকে মিশামের মা চিন্তা করছিল কি রান্না করা যায় যাতে ওরা বুঝতে না পারে যে মিশাম আসবে। বৃষ্টি এসে তার সুবিধাই হয়েছে। বৃষ্টিতে ওরা সবাই খিচুড়ি পছন্দ করে, সাথে ইলিশ ভাজা, পেঁয়াজ মরিচ ভর্তা আর গরুর মাংসের কালা ভুনা। অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজে মারুয়া আর মানহা দুজন বৃষ্টির পানি নিয়ে একে অপরের গায়ে ছিটিয়ে দিচ্ছে। মজা করতে করতে হঠাৎ মাহিরের কথা মনে পড়ে মারুয়ার। মাহিরের বিয়ের দিনেও এমন হঠাৎ করে বৃষ্টি নেমেছিল। মারুয়াকে অন্যমনস্ক দেখে মানহা কাঁধের উপর হাত রাখলো। সে অবাক হলো, এতদিন পর কেন হঠাৎ মাহিরের কথা মনে পড়ল তার। সে তো আর কখনোই মাহিরকে ভাবে না। তার পুরো অস্তিত্ব জুড়ে এখন শুধুই মিশাম। এসব ভাবতে ভাবতেই মারুয়া উপলব্ধি করলো তার অনেক ঠান্ডা লাগছে আর বৃষ্টিতে ভেজা উচিত হবে না। চলো মানহা, অনেক সময় ধরে বৃষ্টিতে ভিজছি। হ্যাঁ চলো। দুজন কাপড় পাল্টে নিচে এসে দেখলো রান্না শেষ। মানহা এসেই টিভিতে একটা মুভি ছাড়লো। মারুয়াও তার পাশে বসেছে মুভি দেখতে। মানহার মা সব কিছু গুছিয়ে রেখে মেয়ে আর পুত্রবধূর সাথে যোগ দিল। কিছুক্ষণ পরেই পরপর দুবার কলিং বেলের শব্দ ভেসে আসলো। এই সময় আবার কে আসলো? মারোয়া, দেখ তো মা, কে এসেছে। মিশাম তার মায়ের সাথে এয়ারপোর্ট থেকে বেরিয়ে কথা বলেছে। সে জানে কে এসেছে, তাই কৌশলে মারুয়াকে পাঠিয়েছে দরজা খোলার জন্য। মারুয়া দরজা খুলে থমকে দাঁড়ায়। অবিশ্বাস্য চোখ দুটো বড় বড় হয়ে যায়। আপনি? আপনি কি আমাকে এখানেই দাঁড় করিয়ে রাখবেন ম্যাডাম? মারুয়া দরজা ছেড়ে দাঁড়ায়। মিশাম ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করে। মানহা ভাইয়াকে দেখে একটা জোরে চিৎকার দেয়। ছেলেকে দেখে তার মায়ের মুখে হাসি ফুটে উঠল। মারুয়া তখনও কিংকর্তব্য বিমূঢ় হয়ে মিশামের দিকে তাকিয়েছিল। তার চোখ দুটো খুশিতে চিকচিক করছিল, কিন্তু সে যেন বিশ্বাসই করতে পারছিল না যে মিশাম সত্যিই ফিরে এসেছে। মিশাম তার দিকে তাকিয়ে মুচকি হাসল। কি ব্যাপার ম্যাডাম, এভাবে কি দেখছো? ভূত দেখেছো নাকি? মিশামের কথা শুনে মারুয়ার ঘোর কাটল। সে কোনো কথা না বলে ছুটে গিয়ে মিশামকে শক্ত করে জড়িয়ে ধরল। মিশামও তাকে পরম ভালোবাসায় আগলে নিল। এই আলিঙ্গনে যেন দুজনের কয়েকদিনে জমে থাকা শূন্যতা এক নিমেষেই পূর্ণ হয়ে গেল। মানহা আর তার মা এই দৃশ্য দেখে হাসছিল। মানহা বলল, যাক ভাইয়া, অবশেষে ফিরে এসেছে, এখন আর আপুর গোমরা মুখ দেখতে হবে না। মানহার কথায় হুঁশ ফেরে মারুয়ার। শাশুড়ির সামনে মিশামকে জড়িয়ে ধরেছে দেখে লজ্জা পেয়ে মিশামের থেকে একটু দূরে দাঁড়ায়। রাতের খাওয়া শেষে সবাই নিজেদের ঘরে গেলে মিশাম আর মারুয়া উঠে আসে ঘরে। মিশাম প্রথমেই জানালা খুলে দেয়। বৃষ্টির পরের ঠান্ডা বাতাসের ছোঁয়ায় ঘরটা যেন আরও প্রাণ ফিরে পায়। হঠাৎ মারুয়া পিছন থেকে বলল, তুমি তো বলেছিলে 5-6 দিন পর আসবে, তাহলে এত তাড়াতাড়ি? মিশাম ঘুরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে মুচকি হাসল। সারপ্রাইজ দিলাম, এই আর কি। মারুয়া একটু অভিমানী গলায় বলল,
আমাকে একটু বলে আসলে কি এমন ক্ষতি হতো? বলে আসলে তোমার এই অবাক মাখা মুখ আর খুশিতে ঝিলিক দেওয়া চোখের দৃষ্টি কিভাবে দেখতাম। মারুয়ার মুখে লাজুক এক চাহনি খেটে গেল। মিশাম হেসে তার হাতটা ধরে বিছানায় বসালো। আচ্ছা, তুমি কি আমাকে খুব মিস করছিলে? মারুয়া একটু ইতস্তত করে বলল। খুব খুশি। মারুয়া চুলগুলো আঙুল দিয়ে নাড়াচাড়া করতে করতে মিশাম ফিসফিস করে বলল। আমিও তোমাকে খুব মিস করেছি ম্যাডাম। একটুখানি নীরবতা। তারপর মিশাম ধীরে ধীরে মারুয়ার মাথা নিজের কাঁধে ঠেলে নেয়। ঘরের নিঃশব্দে তখন শুধু ঘড়ির টিকটিক শব্দ। বাইরে টুপটাপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে। এই মুহূর্তটা যেন দুজনেই চিরকাল ধরে রাখতে চাই। কোনো শব্দ নেই, কোনো কথা নেই, দুটি হৃদয় পরিপূর্ণ ভালোবাসায় একে অপরকে আঁকড়ে ধরেছে শুধু। রাত গভীর হয়ে এসেছে। ঘরের আলো এখন নিভু নিভু, শুধু জানালা দিয়ে আসা আকাশের আলোতে তাদের মুখে ছায়া পড়ে বিছানায়। দুজনে গল্প করছে। মিশাম এই কয়দিন মারোয়ার থেকে দূরে থেকে কি করেছে, কি খেয়েছে, কি দেখে প্রচুর হেসেছে সেই সব গল্প করছে, আর মারোয়া গভীর মনোযোগ দিয়ে শুনছে। তার চোখে মুগ্ধতা আর ভালোবাসার আবেশ। গল্প বলতে বলতে মিশাম হঠাৎ খেয়াল করলো মারোয়া কখন যেন তার কাঁধে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেছে। তার ঠোঁটের কোণে হালকা হাসি খেলে গেল। আনমনেই সে মারোয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মারোয়ার শান্ত মুখের দিকে তাকিয়ে মিশামের মন ভালোবাসায় ভরে উঠল। একটু পর সেও মারোয়াকে আলতো করে নিজের আরও কাছে টেনে নিল আর বরং নিশ্চিন্তে তাকে জড়িয়ে ধরে নিজেও ঘুমের কোলে ঢলে পড়ল। বাইরে তখনও বৃষ্টির ফোঁটা টুপটাপ পড়ছিল, আর ঘরের ভিতর দুটো ভালোবাসার হৃদয় একে অপরের সান্নিধ্যে নিশ্চিন্তে ঘুমিয়েছিল। এই মুহূর্তটা যেন সময়ের গণ্ডি পেরিয়ে এক চিরন্তন ভালোবাসার গল্প বুনে যাচ্ছিল। আজ অনেক দিন পর বাবার বাড়ি বেড়াতে যাচ্ছে মারোয়া। সাথে রয়েছে মিশাম আর মানহা। মারোয়া কত করে তার শাশুড়িকে সাথে আসতে বলল, কিন্তু সে আসেনি। ওরা বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিল। জুই বেগম বারবার বলে দিয়েছে সকালের নাস্তা যেন তার বাসাতেই করে। মিশাম মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে অনেক মিষ্টি, ফল, আইসক্রিম, কোক ইত্যাদি নিল। প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছে বলে কথা। প্রথমবার জামাইয়ার সাথে মারোয়ার বাবা মা দুজনেই খুশি। তাদের সকালের নাস্তার জন্য জুস, পাউরুটি, জেলি, ডিম সিদ্ধ আর মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল। মারোয়া মায়ের হাতের লুচি, আলুর দম পছন্দ করে, তাই জুই বেগম নিজের হাতে লুচি আর আলুর দম তৈরি করেছিলেন। মারোয়ার বাবা তাদের বসার ঘরে নিয়ে গিয়ে বসালেন। মিশাম প্রথমে একটু ইতস্তত করলেও মারোয়ার বাবা মায়ের আন্তরিকতায় সে দ্রুতই সহজ হয়ে গেল। নাস্তা করতে করতে মারোয়ার বাবা মিশামের অফিসের খোঁজ খবর নিলেন। মিশাম নিজের কাজ আর বর্তমান প্রজেক্ট নিয়ে বলল। জুই বেগম মিশামের পছন্দের কথা জানতে চাইলেন। তোমার কি কি খেতে ভালো লাগে বাবা? তোমার পছন্দের সব রান্না করব। মিশাম হেসে বলল, আপনার যা ভালো লাগে তাই রান্না করবেন মা, আমার পছন্দ অপছন্দের কিছু নেই। জুই বেগমও নিজের মতো করে একমাত্র মেয়ের জামাইয়ের জন্য রান্না করছে। মারোয়ার রান্নাঘরে গিয়ে মায়ের সাথে টুকটাক সাহায্য করতে লাগলো। মিশাম আর মানহা মারোয়ার বাবার সাথে গল্প করছে। দুপুরের খাবারে ছিল গরম ভাত, নানা রকম ভর্তা, রুই মাছের কালিয়া আর মুরগির মাংসের ভুনা। মিশাম তৃপ্তি করে খেলো। খাবার শেষে জুই বেগম মিশামকে মিষ্টি আর দই দিলেন। মিশাম জুই বেগমের রান্নার অনেক প্রশংসা করলো। বিকেলে সবাই একসাথে বসে গল্প করছিল। তখনই হঠাৎ কেউ দরজা নক করে। জুই বেগম বসার আসর ছেড়ে দরজা খুলে দেখল জুলিয়া বেগম এসেছে। এই মুহূর্তে বোনকে দেখে কিছুটা অবাক হয় জুই। জুলিয়া বেগম কিছুক্ষণ বসে সবার সাথে কথা বলে যাওয়ার সময় পরের দিন বাসায় সবাইকে তার বাসায় যাওয়ার জন্য দাওয়াত দিয়ে যায়। মারোয়ার বাবা মাও হাসি মুখে দাওয়াত গ্রহণ করে। আজ সবাই একসাথে মাহিরের বাসায় গেছে দাওয়াতে। মাহিরকে আজ কেমন অন্যরকম লাগছে মারোয়ার কাছে। মনে হচ্ছে অনেকটা শুকিয়ে গেছে। স্ত্রীর সাথেও আগের মতো ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে না। মাহির কিছুক্ষণ পরপর মারোয়ার দিকে তাকাচ্ছিল করুণ চোখে, যেন সে কিছু নিয়ে অনুশোচনায় ডুবে আছে। মারোয়া তাকাতেই আরেক দিকে চোখ ফিরিয়ে নিলেও মারোয়া বেশ ভালোভাবে বুঝতে পারে তাচ্ছিল্য হাসে সে। জুলিয়া বেগম বেশ ভালোভাবেই আদর আপ্যায়ন করেন। খাওয়া দাওয়া শেষে অনেকটা রাত হয়ে বাসায় ফিরে আসে সবাই। সকালেই বাসায় যেতে হবে তাদের।
তাই রাতে এসে ব্যাগ গুছিয়ে রাখে। কিছুদিন পর আবারও মিশামের দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, তবে এবার সময় কিছুটা বেশি লাগবে। মারোয়ার মনটা আবারও খারাপ হয়ে যায়, তবে মিশামকে বুঝতে দেয় না। দেখতে দেখতে মিশামে চলে যাওয়ার সময় চলে আসে। মিশাম যাওয়ার পর দরজা আটকে ভীষণ কেঁদেছিল মারোয়া, তবে পরবর্তীতে নিজেকে সামলে স্বাভাবিকভাবে শাশুড়ি আর ননদকে নিয়ে দিন কাটায় সে। মিশাম চলে গেছে আজ প্রায় ২৬ দিন হয়ে গেছে। তার কাজ প্রায় শেষের দিকে। ইদানিং মারোয়ার শরীর অনেক খারাপ যাচ্ছে, কিন্তু এ ব্যাপারে সে মিশাম বা বাসার কাউকেই কিছু বলেনি। সকালটা অন্য সব দিনের মতোই শুরু হয়েছিল। মারোয়া খুব সকালে উঠে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে, তারপর রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা তৈরি করতে থাকে। মাথাটা অনেকক্ষণ ধরেই ঘুরছিল, চোখও ঝাপসা লাগছিল, কিন্তু সে পাত্তা দেয়নি। কিছুক্ষণ পর তার কাছে মানহা আসে। আপু, তোমার মুখটা এমন ফ্যাকাশে কেন দেখাচ্ছে? তেমন কিছু না, ঘুম ঠিক হয়নি হয়তো তাই। কিন্তু কথাটা শেষ করতেই চারিদিক ঘুরতে থাকে তার। হাত থেকে চায়ের ট্রেটা মাটিতে পড়ে ছিটকে যায়, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসে এবং ধপ করে মেঝেতে পড়ে যায় সে। ঘটনাটা এত দ্রুত ঘটে যে মানহা কিছুই বুঝে উঠতে পারে না। আতঙ্কে চিৎকার করে ওঠে সে। মানহার চিৎকার শুনে দৌড়ে আসে তার মা। মেঝেতে নিথর হয়ে মারোয়াকে পড়ে থাকতে দেখে মানহার মা দিক বেদিক শূন্য হয়ে পড়ে। মানহা, পানি এনে দে তাড়াতাড়ি। মানহা দৌড়ে পানি নিয়ে আসে। চোখে মুখে পানি ছিটা দিলেও জ্ঞান ফেরেনি মারোয়ার। অগত্যা তাকে কাছের হসপিটালে নিয়ে যাওয়া হয়। মানহা ফোন দেয় মিশামকে। মারোয়ার অসুস্থর খবর শুনে তখনই ইমার্জেন্সিতে এসে ফেরার ব্যবস্থা করে সে। ততক্ষণে মারোয়ার বাবা মাও চলে এসেছে হসপিটালে। মানহা তাদেরকেও ফোন দিয়ে মারোয়ার অসুস্থতার ব্যাপারে জানিয়েছিল। মারোয়াকে বেশ কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করে ডক্টররা। প্রথমে যতটা উদ্বেগ ছিল, রিপোর্ট পাওয়ার পর তাদের মুখে হাসি ফুটে ওঠে। মিষ্টি আনুন ম্যাডাম। ডক্টরের কথা শুনে সবাই একজন আরেকজনের মুখের দিকে তাকায়। ডক্টর কি পাগল হয়ে গেছে? তাদের মেয়ে অসুস্থ, আর ডক্টর কি না মেয়ের শারীরিক অবস্থা না জানিয়ে বলছে মিষ্টি আনতে? মারোয়ার বাবা কিছুটা রেগে ডক্টরকে বললেন, আপনি আমার মেয়ের শারীরিক অবস্থা কি এটা না বলে মিষ্টি আনতে বলছেন ডক্টর সাহেব? আপনার মাথা ঠিক আছে তো? তার কথা শুনে হাসে ডক্টর। হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি মিষ্টি আনার কথা বলছিলাম, কেননা আপনাদের পরিবারের নতুন একজন অতিথি আসছে বলে চলে যায় ডক্টর, আর পিছনে রেখে যায় এক হতভম্ব পরিবারকে, যারা অতি খুশিতে যে কি করবে তাই ভুলে গেছে। মারোয়ার প্রেগনেন্সির ৬ সপ্তাহ চলছে। অনিয়মিত খাবার আর নিজের প্রতি উদাসীনতার কারণে দুর্বল হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। মারোয়ার জ্ঞান ফিরে আরও ২ ঘন্টা পর নিজেকে হসপিটালে দেখে বেশ অবাক হয় সে। তার থেকেও অবাক হয় যখন দেখে তার পুরো পরিবার এখানে হাজির। মানহা খুশিতে জড়িয়ে ধরে বলে, তোমাকে এতগুলো লাভ আপু, ফাইনালি আমি ফুপ্পি হব। এরপর সবাই এসে মারোয়াকে অভিনন্দন জানায়। মারোয়ার শরীর অনেক দুর্বল থাকার কারণে ডক্টর তাকে আরও ২ দিন হসপিটালে থাকার জন্য বলেছে, যাতে সে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে এবং তার গর্ভের সন্তানও নিরাপদে থাকে। যখন মারোয়ার শুনেছে সে মা হতে চলেছে, তখন সে খুশিতে বাকহারা হয়ে যায়। এই মুহূর্তে সে মিশামকে খুব মিস করছে। তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে তাকে সে কাছে পাচ্ছে না। আচ্ছা, মিশাম যখন জানতে পারবে সে বাবা হবে, তখন সে কী করবে? এসব ভাবতে থাকে মারোয়া। তখনই তার শাশুড়ি আর মা এক ঝুড়ি ফল নিয়ে তার কেবিনে আসে। এত ফল দেখে চোখ বড় বড় হয়ে যায় তার। এত ফল নিয়ে এসেছেন কেন? এগুলো সব তোর জন্য। তাই বলে এতগুলো? কেমন কথা বলিস তুই? এখন নিজে খেয়াল রাখতে হবে তো নাকি? ফল কাটতে কাটতে বললেন জুই বেগম। মিশাম দেশে ফিরে সোজা হাসপাতালে চলে আসে। তাকে চিন্তিত লাগছে, তবে কেবিনে প্রবেশ করে অবাক হয় সে। পরিবারের সবাই মিলে হেসে হেসে গল্প করছে। মারোয়া বিছানায় হেলান দিয়ে বসে আছে, মুখে শান্ত এক হাসি। মিশাম হাঁপ ছেড়ে বাঁচে। যখন শুনেছিল মারোয়া অসুস্থ হয়ে পড়েছে, সে তো ভয়ই পেয়ে গিয়েছিল। মিশামকে দেখে উঠে দাঁড়ায় সবাই। মারোয়া চোখ তুলে তাকায়, আর সেই মুহূর্তেই তাদের চোখে চোখ পড়ে। মারোয়া মাথা নিচু করে নেয়।
মিশাম সবাইকে মারোয়ার শারীরিক অবস্থার কথা জানতে চাইলো। মানা বলে দেয় সে ফুপি হতে যাচ্ছে আর মিশাম বাবা। মিশাম অবাক হয়ে এক পলক মারোয়ার দিকে তাকায় আর একবার মানহার দিকে। মারোয়া লজ্জায় মাথা নিচু করে বসে আছে, মুখে লাজুক হাসি। সবাই বুঝতে পারল এদের দুজনের এখন একটু একান্তে কথা বলতে দেওয়া উচিত। সবাই বাইরে চলে গেল। মিশাম তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে যেন বিশ্বাসই করতে পারছিল না। মিশাম নিজেকে স্বাভাবিক করে যথেষ্ট গম্ভীর হয়ে মারোয়াকে প্রশ্ন করে, এটা কি সত্যি মারোয়া? মারোয়া চমকে ওঠে। তবে কি মিশাম খুশি নয়? মারোয়ার মুখে সে যে লাজুক হাসি ছিল সেটা মুছে গেছে। মিশামের দিকে তাকিয়ে ছোট করে হ্যাঁ বোধক উত্তর দেয়। মিশাম গভীর চোখে মারোয়ার দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে হাসি ঝিলিক। মারোয়ার কাছে বসে হাতটা ধরে বলে, তুমি হয়তো নিজেও জানো না যে আমাকে কি উপহার দিলে। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার এটা মারোয়া। তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এটা কষ্টের না, বরং সুখের। 2 দিন পর মারোয়াকে হসপিটাল থেকে বাসায় আনা হলো। মেঘলা আবহাওয়া আর হালকা ঠান্ডা বাতাস যেন সব কিছু শীতল করে দেয়। মারোয়াকে এনে তার রুমে শুয়ে দেওয়া হয়। তার উপর এখন করার নির্দেশ যেন অপ্রয়োজনে বিছানা থেকে নিচে না নামে। মিশাম অফিস থেকে ছুটি নিয়েছে যাতে পুরোটা সময় সে মারোয়ার সাথে থাকতে পারে। মিশাম নিজের হাতে মারোয়ার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে। 2 চামচ মুখে দেওয়ার পরপরই বমি করে দেয় মিশামের শরীরে। তবুও মিশামের মুখে কোনো বিরক্তির ছাপ পড়েনি। শাশুড়ি আর ননদ তো পারে না সারাক্ষণ তাকে খাওয়ায়। দেখতে দেখতে অনেকটা সুস্থ হয়ে যায় সে। মারোয়ার শরীর আগের থেকে ভারী হয়েছে। নড়াচড়া করতেও বেশ কষ্ট হয়। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নিজের পরিবর্তনগুলো। বেবিটা যখন একটু একটু করে মুভ করে সে চোখ বন্ধ করে সেটা অনুভব করে। আজ মারোয়া সকাল থেকেই অস্থিরতা অনুভব করছিল। শরীরটা খারাপ লাগছিল, মাঝে মাঝে হালকা ব্যথার ঢেউ। তবে সে চুপ করেছিল যাতে বাড়ির কেউ চিন্তিত না হয়। কিন্তু দুপুর নাগাদ ব্যথা বেড়ে যায়। মুখ কুঁচকে ওঠে তার, বালিশের কোণা চেপে ধরে, চোখে পানি চলে আসে। মানহা তখনই ছুটে গিয়ে তার মাকে ডাকে। সে এসে দেখে মারোয়ার মুখ ঘামছে। মিশমাকে ডাক মানহা, সময় এসে গেছে বোধ হয়। মিশাম রান্নাঘরে মারোয়ার জন্য রান্না গরম করছিল। মানহা মিশামকে ডাকে। মারোয়ার শরীর খারাপ করেছে শুনেই সব ফেলে দৌড়ে আসে সে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় মারোয়াকে। মিশাম এক মুহূর্তের জন্য মারোয়ার হাত ছেড়ে দেয় না। নার্স বারবার বলে, স্যার আমাদের একটু কাজ করতে দিন, আপনি একটু বাইরে যান। কিন্তু মিশাম তখন কানের ধার দিয়ে কিছুই শুনছে না। অতঃপর অনেক বুঝিয়ে শুনিয়ে মারোয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। মারোয়াকে যতক্ষণ ভিতরে রাখা হয় ততক্ষণই মিশাম অসহায় দৃষ্টিতে দরজার দিকে তাকিয়েছিল। মারোয়ার বাবা মা চলে এসেছে হসপিটালে। তারা সবাই মিশামকে সান্ত্বনা দিচ্ছে। ঘন্টা 2 পরে অপারেশন থিয়েটারে লাল বাতি নিভে যায়। ভিতর থেকে ভেসে আসছে এক ছোট্ট শিশুর কান্না। মিশাম দৌড়ে দরজার কাছে যায়। ডক্টর বেরিয়ে আসে। সাদা তোয়ালেতে পেঁচানো এক বাচ্চাকে নিয়ে এসে মিশামের কোলে দিল। কংগ্রাচুলেশন মিস্টার মিশাম, আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন। আলহামদুলিল্লাহ। ডক্টর, আমার স্ত্রী কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, সে সুস্থই আছে। মিশাম শ্বাস ছাড়ে, যেন অনেকক্ষণ ধরে শ্বাসটা আটকে ছিল। মারোয়ার বাবা নিজের নাতিকে কোলে নিয়ে কানে আজান দেয়। এরপর সবাই একে একে বাবুকে কোলে নেয়। যখন মানহা কোলে নিল সে এক মুহূর্তের জন্য তাকে ছাড়তে চাইছিল না। কিন্তু মিশাম আরেকবার কোলে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল। শেষমেশ আর না পেরে মানহাকে ধমকে নিজের কোলে নিল। এতে আবারও মানহা মুখ ফুলিয়ে বসে আছে। মারোয়াকে কেবিনে দেওয়ার পর সবার আগেই মিশাম দেখা করতে গেল। কোলে তাদের সদ্য জন্মানো শিশু। মারোয়ার পাশে বাবুকে শুয়ে দেয় মিশাম। চোখ ভরে নিজের স্ত্রী আর সন্তানকে দেখছে। মারোয়া বাবুকে কাছে পেয়ে চুমু খেলো। তার চোখ বেয়ে এক ফোঁটা উষ্ণ পানি গড়িয়ে পড়ে। দীর্ঘ 10 মাস পরে অবশেষে তাকে ছুঁতে পারা এ যেন এক অন্যরকম তৃপ্তি। এরপর সবাই এক এক করে মারোয়ার সাথে দেখা করে। মা ছেলে দুজনেই সুস্থ থাকায় অল্প কিছু দিনেই হসপিটাল থেকে ছাড়া পায় তারা।
7 দিন পর আকিকা দিয়ে ছেলের নাম রাখা হয় মায়ান। দীর্ঘ 15 বছর পর দেশে ফিরেছে মিশাম, মারুয়া, সাথে তাদের 3 সন্তান মায়ান, মাহা আর মাদিনা। এই 15 বছরে বদলে গেছে অনেক কিছু। মারুয়ার বাবা মা মারা যাওয়ার পর মিশামের সাথে দেশ ছাড়ে সে। সাথে ছিল শাশুড়ি, ননদ আর একমাত্র ছেলে মায়ান। এখানে আসার পরপরই মানহার বিয়ে হয়ে যায় খুব ভালো একটা পরিবারে। সে এখন শ্বশুরবাড়িতেই থাকে। তার বিয়ের বছর খানেক পর মিশামের মা মারা যায়। দেশের মাটিতে পা রাখার সাথে সাথে অদ্ভুত এক প্রশান্তি লাগছে মারুয়ার। মিশামের এক হাতে সুটকেস, অন্য হাতে স্ত্রীকে আঁকড়ে রাখা, আর সামনের দিক দিয়ে লাফাতে লাফাতে চলেছে 3টা প্রাণ, মায়ান, মাহা আর মাদিনা। মায়ানের বয়স এখন 16 ঘরে, শান্ত স্বভাব, দেখতে একদম মায়ের মতো হয়েছে। মাহা 10 বছরের, ফুপির মতো দুষ্টু আর ভীষণ মিষ্টি মুখের মেয়ে। আর মাদিনা সবচেয়ে ছোট, মাত্র 7 বছরের। সে দেখতে হয়েছে একদম বাবার কার্বন কপি। বিমানবন্দর পেরিয়ে গাড়িতে বসার পর মারুয়া জানালার দিকে তাকিয়ে থাকলো। মারুয়া ফিরে আসে সেই আগের ঘরে, যেখানে সে কাটিয়েছে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। ঘরে ঢুকেই পুরনো জিনিসগুলো ধুলো মুছে দিতে দিতে একটার পর একটা স্মৃতি এসে ভিড় করে মারুয়ার মনে। এখনও যেন চোখে ভাসে শাশুড়ির সাথে কাটানো সময়, মানহার সাথে করা হাজারো খুনসুটি। দেশ ছাড়ার আগ মুহূর্তে বাবা মায়ের জমানো কিছু টাকা দিয়ে একটি এতিমখানা নির্মাণ করে মারুয়া, আর এতে পূর্ণ সহযোগিতা করে মিশাম। আজ সকলে যাবে এতিমখানার বাচ্চাদের সাথে সময় কাটাতে। মায়ান, মাহা আর মাদিনা খুবই উৎসাহী এই ব্যাপারটা নিয়ে। সবচেয়ে বেশি খুশি মায়ান। তার ছোটবেলা থেকেই দেশের গল্প শুনে অনেক আগ্রহী সে। সকাল থেকেই হালকা রোদ আর শান্ত আবহাওয়া। মিশাম ড্রাইভ করছিল, পাশে বসা মারুয়া, আর পিছনে সিটে ছিল 3 ভাই বোন। গাড়িতে বসে মাহা উত্তেজিত গলায় বলে উঠল, আমরা কি ওদের সাথে খেলতে পারবো? মারুয়া মাথা নাড়ল, হাসলো একটু। মিশাম রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়ে ছেলে মেয়েকে দেখে। তার চোখে ছিল এক ধরনের আত্মতৃপ্তির ছায়া। এতিমখানায় পৌঁছতে বেশি সময় লাগেনি। দূর থেকেই চোখে পড়ছিল সুন্দর একটা 2তলা ভবন, সামনে ছোট্ট বাগান, আর গেটে বড় অক্ষরে লেখা স্নেহনিকেতন। এই নামটাই দিয়েছিল মারুয়া। বাচ্চারা দেখে দৌড়ে এসে ঘিরে ফেলে মারুয়ারদেরকে। এত হাসি, এত উচ্ছ্বাস, মাদিনা তো কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়। একটু পরেই সে মাহার হাত ধরে খেলায় মেতে ওঠে। মায়ান কয়েকজন বড় ছেলের সাথে বসে গল্প শুরু করে। কে কোথা থেকে এসেছে, কার প্রিয় বিষয় কী। বাচ্চাদের জন্য চকলেট, স্কুল ব্যাগ, গল্পের বই, খেলনার জিনিসপত্র আনা হয়েছে। মারুয়া তাদের জন্য আনা উপহারগুলো সবাইকে দিল। একে একে ছোট ছোট হাতগুলো বাড়িয়ে দিল ব্যাগ, বই আর চকলেটের দিকে। কারো চোখে বিস্ময়, কারো চোখে আনন্দ, কারো চোখে আবেগ। সারাদিন বাচ্চাদের সাথে সময় কাটিয়ে বিকেলের দিকে বাসায় ফেরার জন্য রওনা দেয় সবাই। গাড়ি চলতে শুরু করে। হঠাৎ মারুয়ার চোখ আটকে যায় দূরে দাঁড়িয়ে থাকা এক লোকের দিকে। জীর্ণ শীর্ণ শরীর, হাতে পায়ে ধুলোবালি, মাথায় উস্কো খুস্কো চুল। লোকটাকে চিনতে এক মুহূর্ত দেরি হয় না তার। মাহির। মিশাম, গাড়ি থামান প্লিজ। মারুয়ার চিৎকারে গাড়ি থামায় মিশাম। মারুয়া এগিয়ে যায় মাহিরের দিকে, যে ছিল তার প্রথম ভালোবাসার মানুষ। মারুয়ার পিছনে মিশাম, আজ বাচ্চারাও ছোটে। মারুয়া ছুটে যাওয়ার কারণ বুঝতে পারে মিশাম মাহিরকে দেখে। মাহির, তুমি এখানে? এই অবস্থা কেন তোমার? মাহির কিছুক্ষণ মারুয়ার দিকে তাকিয়ে থাকে, হয়তো চেনার চেষ্টা করছে। মারুয়া? হ্যাঁ আমি। কতটা বদলে গেছো তুমি। সময়ের সাথে সাথে তো অনেক কিছুই বদলায় মাহির। মাহির হাসে, শুকনো হাসি। সাথে কারা? মারুয়া পিছনে ফিরে দেখে মিশাম আর 3 সন্তানও এসেছে। মারুয়া তাদের দেখে হাসে। মিশামকে তো তুমি চেনোই, আর ওরা আমার সন্তান। আমার সন্তান। কথাটা শুনে চোখে পানি আসে মাহিরের। বুকের ভিতর অজানা দহন শুরু হয়। তোমার এই অবস্থা কেন মাহির? আবারও প্রশ্ন করে মারুয়া। কোনো একজনকে ভয়ঙ্করভাবে ঠকিয়েছিলাম আমি, তাই তার ফল ভোগ করছি। বিয়ের কিছু বছর পর যখন বেবির জন্য ট্রাই করছিলাম, তখন জানতে পারি আমি বাবা হতে পারবো না।
তারপর ইবা আমার সাথে কিছুদিন ছিল। কৌশলে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি নিজের নামে করে নিয়েছে। এখন সে সেই বাড়িতে তার প্রেমিককে নিয়ে থাকে। মাহিরের কণ্ঠে কোনো দুঃখ ছিল না, ছিল নিঃশেষ হওয়া এক মানুষের নিরাবেগ স্বীকারোক্তি। খালামণি কোথায়? মা নেই মাওয়া, সেও আমার উপরে অভিমান করে চলে গেছে। মাহির ফুপিয়ে কেঁদে ওঠে, মারুয়ার চোখে পানি। এখন তার অনুশোচনা হচ্ছে এতদিন কেন খালার খোঁজ নেয়নি। মিশাম মাহিরকে বাসায় নিতে যেতে চাইল, তবে সে যায়নি। কিভাবে যাবে? সে যে মারুয়ার সাথে অনেক বড় অন্যায় করেছে। মরীচিকার পিছনে ছুটে আজ সে শূন্য, আরও শূন্যতার দহনে পুড়ে পুড়ে নিজেকে শেষ করতে চায় সে। যদি তার মাধ্যমে প্রায়শ্চিত্ত করতে পারে। বাসায় এসে বাচ্চাদের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় মারুয়া আর মিশাম। বাসায় আসার পর থেকেই একে অপরের সাথে কথা বলা হয়ে ওঠেনি এখনও। মারুয়া মন খারাপ করে ছাদে চলে এসেছে। আকাশে আজ পূর্ণ চাঁদ উঠেছে। চাঁদ আর মেঘের লুকোচুরি খেলায় আকাশটা মোহনীয় লাগছে। ঠান্ডা বাতাসে শরীর মন দুটোই যেন শীতল করে দেয়। হঠাৎ কারো বাঁধনে চমকে ওঠে সে। পরবর্তীতে নিজেকে সামলে নেয়। সে জানে মিশাম ছাড়া এ আর কেউ নয়। মিশাম বুঝতে পেরেছিল যে মাহির আর মারুয়ার মাঝে কোনো এক সময় একটা সম্পর্ক ছিল, যেটা কোনো কাজিন বা বন্ধুত্বের ঊর্ধ্বে। আর এটাও বুঝেছে মাহির মারুয়াকে ঠকিয়েছিল, তবে সে মারুয়াকে কিছু বুঝতে দেয় না। কি দরকার বর্তমানের মাঝে অতীত টেনে এনে সম্পর্ক নষ্ট করার? মিশাম আরও শক্ত করে জড়িয়ে রাখে মারুয়াকে, আর মারুয়াও নিজের স্বামীর বক্ষস্থলে মাথা গুজে থাকে, যেন সমস্ত দুঃখ সমস্ত অতীত মিলিয়ে যাক এই বুকের গভীর শান্তিতে।